লুৎফুজ্জামান বাবর এই চালু খেলোয়াড়ের নামটি খুব ভালো করে শুনে রাখুন, কারণ ইনিই পৃথিবীর একমাত্র ভাগ্যবান ব্যক্তি যিনি কিনা ফাঁসির সেল থেকে ছিটকে একেবারে এমপির চেয়ারে উঠে বসেছেন। ফাঁসির দড়ি যার গলার মাপ নিচ্ছিল, ভাগ্যের চাকা ঘুরে আজ সেই মানুষটি এখন সংসদে আইন বানাবেন। ১৭ বছর পর বাঘের মতো গর্জন দিয়ে ফিরে আসা এই নেতার গল্প কোনো সিনেমার চেয়ে কম নয়। যাকে শেষ করে দেওয়ার জন্য সব আয়োজন সম্পন্ন ছিল, আজ তিনি লাখো মানুষের ভোটে জিতে রাজকীয় হালে সংসদে যাবেন। লুৎফুজ্জামান বাবরের এই অবিশ্বাস্য কামব্যাক নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। রাজনীতির মাঠে যে এমন ভোজবাজির মতো খেল ঘুরিয়ে দেওয়া যায়, তা লুৎফুজ্জামান বাবরকে না দেখলে বিশ্বাস করা কঠিন ছিল। ২০২৬ সালের নির্বাচনের ফলাফল যখন ঘোষণা করা হলো, তখন বিরোধীদের চোখ কপালে ওঠার জোগাড়। এত বছর জেল থেকেও নেত্রকোনা ৪ আসন থেকে তিনি যে ব্যবধানে জিতেছেন, তার রীতিমতো এক অবিশ্বাস্য রেকর্ড। ভোটের ফলাফলে দেখা গেছে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ১,২১,০৪২ ভোটের বিশাল ব্যবধানে হারিয়ে একেবারে সাইজ করে দিয়েছেন। এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান নয়, বরং এটা হলো তার বিরোধীদের গালে এক শক্ত চপেটাঘাত। কারণ দীর্ঘ ১৭ বছর ধরে তাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র হয়েছে, জনগণ ব্যালটের মাধ্যমে তার দাঁত ভাঙা জবাব দিয়েছে। নেত্রকোনার মানুষের কাছে তিনি শুধু একজন নেতা নন, বরং তিনি তাদের কাছে এক আবেগের নাম। ভোটের দিন সকাল থেকেই নেত্রকোনার অলিগলি স্লোগানে কাঁপছিল। সবার মুখে মুখে একই কথা ছিল যে, বাংলার বাবর, আমরা তোমায় ভুলি নাই। জনগণ প্রমাণ করেছে যে শরীরকে হয়তো কারাগারে আটকে রাখা যায়, কিন্তু জনপ্রিয়তা আর ভালোবাসাকে কোনো শিকল দিয়ে বেঁধে রাখা সম্ভব নয়। এবার আসি বাবরের সেই ভাইরাল ডায়লগ নিয়ে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একসময় হাসাহাসির বন্যা বয়ে যেত। তিনি ভাঙা ভাঙা ইংরেজিতে সাংবাদিকদের একবার বলেছিলেন, উই আর লুকিং ফর শত্রুজ, মানে তিনি শত্রু খুঁজছিলেন। তখন সবাই এটা নিয়ে ট্রল করলেও এখন কিন্তু আর কেউ হাসছে না, কারণ বাবর আবার ক্ষমতায় ফিরেছেন। আর এবার তিনি হয়তো বুঝেই গেছেন যে তার আসল শত্রু কে। আর সেই টার্গেটটা হলো আমাদের প্রতিবেশী দেশ ভারত। কারণ এই বাবরের নাম শুনলেই ভারতের গোয়েন্দাদের পেটের ভাত হজম হতে চায় না, কারণ তারা বাবরকে রীতিমতো আজরাইলের মতো ভয় পায়। ভারত সরকার মনে করে বাবর এমন এক মাস্টার মাইন্ড, যিনি তাদের 7 সিস্টার্স অর্থাৎ 7টি রাজ্যকে একাই ধসিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। বাবর যখন ক্ষমতায় ছিলেন, তখন তিনি এমন এক দাবার চাল চেলেছিলেন যা দিল্লির ঘুম হারাম করে দিয়েছিল। ২০০৪ সালের ১ এপ্রিলের সেই 10 ট্রাক অস্ত্রের ঘটনা এখনও সবার মনে আছে। AK-47 থেকে শুরু করে রকেট লঞ্চার কি ছিল না সেখানে। ভারতের দাবি ছিল বাবর এই বিশাল অস্ত্রের চালান পাঠিয়েছিলেন ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে। তার প্ল্যান ছিল ভারতের পেটের ভেতর গৃহযুদ্ধের আগুন ধরিয়ে দেওয়া, যাতে তারা নিজেদের ঘর সামলাতেই ব্যস্ত থাকে। আর এই কারণেই ভারত তাকে তাদের জাতীয় শত্রু মনে করে। পাকিস্তান বা চীন যা করতে পারেনি, বাবর একাই নাকি ভারতের তার চেয়েও বেশি ক্ষতি করার প্ল্যান করেছিলেন। বাবরের সেই আগ্রাসী পররাষ্ট্রনীতি আর চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস ভারতকে সব সময় তটস্থ রাখত। আজ যখন তিনি আবার সংসদে ফিরছেন, তখন স্বাভাবিকভাবেই ভারতের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। তারা ভালো করেই জানে যে বাবর এমন এক খেলোয়াড় যিনি কখনো কাঁচা চাল চালেন না। এবার তিনি কি করবেন বা কোন পথে হাঁটবেন, সেটা ভেবেই প্রতিবেশী দেশের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। বাবর যে আবার মন্ত্রী হয়ে ভারতকে বাঁশ দেওয়ার প্ল্যান করবেন না, তার কোনো গ্যারান্টি নেই। তার ওই লুকিং ফর শত্রুজ ডায়লগটা এখন ভারতের জন্য এক বড় হুঁশিয়ারি হয়ে দাঁড়িয়েছে। ভারত এখন আতঙ্কে আছে যে বাবর যদি আবার সেই পুরনো ফাইলগুলো খোলেন, তাহলে তাদের 7 সিস্টার্স রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তবে বাবরের এই রাজকীয় ভিড়ে আসার পেছনের গল্পটা কিন্তু সিনেমার চেয়েও বেশি থ্রিলিং। ৮০ দশকে মগবাজারে যিনি ক্যাসিও ঘড়ির ব্যবসা করতেন, সেই ক্যাসিও বাবরই যে একদিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর গদিতে বসবেন, তা কে জানত? ভাগ্যের চাকা ঘুরে সেই সাধারণ ব্যবসায়ী হয়ে ওঠেন দেশের সবচেয়ে পাওয়ারফুল মিনিস্টার। ১৯৯১ সাল থেকে শুরু করে ২০০১ পর্যন্ত টানা এমপি হয়ে তিনি বুঝিয়ে দেন যে পাবলিক তাকে কতটা চায়। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর বাবর যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন, তখন তার স্টাইল দেখে সবার চোখ ছানা বড়া। চোখে কালো চশমা, স্পাইক করা চুল আর হাঁটা চলায় এক ড্যাম কেয়ার ভাব। তাকে দেখলেই মনে হতো সিনেমার কোনো ডন বাস্তবে নেমে এসেছেন। তিনি যেন কাউকেই তোয়াক্কা করতেন না। দেশের আন্ডারওয়ার্ল্ডের ডনদের সাইজ করার জন্য তিনি র্যাবও গঠন করেছিলেন। তার এক ধমকে প্রশাসনের বড় বড় অফিসাররাও কাঁপত। আর ওই সময়টাতে ভারতের বিএসএফ সীমান্তে কোনো ঝামেলা করার আগে 10 বার ভাবত, কারণ তারা জানত ওপাশে বাবর বসে আছেন। তিনি টেবিলে বসে ফাইল সই করার চেয়ে মাঠ গরম করতেই বেশি পছন্দ করতেন।
তার সেই দাপট আর অ্যাকশন হিরোর ইমেজ আজও তরুণরা ভুলতে পারেনি। কিন্তু হঠাৎ করেই এই সাজানো বাগান থচনছ হয়ে যায় ষড়যন্ত্রকারীদের চালে। 111-এর সময় যৌথ বাহিনী তাকে গ্রেফতার করে নেওয়া মাত্রই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। রিমান্ডে নিয়ে তাকে দিনের পর দিন সাইজ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাবর ছিলেন শক্ত হার। শত নির্যাতনের মুখেও তিনি কখনো মাথা নত করেননি। এরপর 2008 সালে আওয়ামী লীগ সরকার তাকে একের পর এক মামলায় ফাঁসাতে থাকে। গ্রেনেড হামলা আর 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে সোজা ফাঁসির আদেশ দেওয়া হয়। অর্থাৎ তাকে এমনভাবে রাখা হয়েছিল যেন তিনি দেশের সবচেয়ে বড় ভিলেন। সেলের সেই ছোট্ট ঘরে দিনের পর দিন মৃত্যুর প্রহর গুনেছেন তিনি। সূর্যের আলো দেখার সুযোগ ছিল না, শুধু ছিল একটা 100 পাওয়ারের বাল্ব আর জেলের 4 দেওয়াল। মানে তাকে মানসিকভাবে পাগল করে দেওয়ার সব আয়োজন করা হয়েছিল। কিন্তু বাবর জানতেন এই রাত শেষ হবেই। তিনি জেলের ভেতর থেকেই আইনি লড়াই চালিয়ে গেছেন। 17টা বছর তিনি একটা দিনের জন্য মচকাননি। পাশাপাশি তার এলাকার মানুষও তাকে ভোলেনি। তারা জানত তাদের নেতা নির্দোষ এবং একদিন তিনি বাঘের মতোই ফিরে আসবেন। জেল জীবনের এই 17 বছর বাবরকে একদম বদলে দিয়েছে। একসময় যিনি ক্লিন শেভড আর স্যুট বুট পরে দাপিয়ে বেড়াতেন, আজ তার মুখে সাদা দাড়ি আর পরনে সাদা পাঞ্জাবি। 2024 সালের জুলাই মাসে যখন গণ অভ্যুত্থানের পর জেলের তালা খুলে গেল, তখন এক অভাবনীয় দৃশ্য দেখা গেল। দীর্ঘ 17 বছর পর তিনি যখন জেল গেটে এসে দাঁড়ালেন, তখন হাজার হাজার জনতা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিল। সেই দৃশ্য দেখে মনে হচ্ছিল কোনো যুদ্ধজয়ী বীর ঘরে ফিরছেন। জেল থেকে বেরিয়েই তিনি সোজা ভোটের মাঠে নেমে পড়েন। পাবলিক তাকে দেখে আবেগে কেঁদে ফেলে এবং ব্যালট বাক্সে ধানের শীষের ওপর সিল মেরে সব অপমানের প্রতিশোধ নিয়ে নেয়। বাবর প্রমাণ করলেন যে তিনি ফুরিয়ে যাননি, বরং আরও শক্তিশালী হয়ে ফিরেছেন। তার সাদা দাড়িতে হাত বুলিয়ে তিনি যখন হুঙ্কার দিলেন, তখন সবাই বুঝল বাঘ বুড়ো হলেও তার তেজ কমেনি। তিনি বুঝিয়ে দিলেন তিনি কোনো প্রতিশোধ নিতে আসেননি, তবে যারা অন্যায় করেছে তাদের তিনি ছাড়বেন না। আজ বাবর যখন সংসদে ঢুকবেন, তখন তার অভিজ্ঞতার ঝুলি কানায় কানায় পূর্ণ হবে। তিনি ক্ষমতার চূড়াও দেখেছেন, আবার সেলের অন্ধকারও দেখেছেন। মৃত্যুকে জয় করে ফিরে আসা এই নেতা এখন আগের চেয়েও বেশি ধুরন্ধর এবং কৌশলী। যারা ভেবেছিল বাবর শেষ, তাদের মুখে চুনকালি দিয়ে তিনি এখন এমপির চেয়ারে। রাজনীতিতে যে শেষ বলে কিছু নেই, বাবর সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। আজ এমপির গদিতে বসে হয়তো মুচকি হাসবেন আর মনে মনে বলবেন খেলা এখনও শেষ হয়নি। তার সাদা দাড়ির আড়ালে লুকিয়ে আছে সেই পুরনো মাস্টারমাইন্ড, যা দিয়ে তিনি আবারও রাজনীতির দাবার চাল উল্টে দিতে প্রস্তুত। জনগণ এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে তাদের প্রিয় নেতার দিকে। তারা দেখতে চায় ফাঁসির দড়ি ছিঁড়ে ফিরে আসা বাবর এবার দেশ ও দশের জন্য কী চমক নিয়ে আসেন। ভারত বা তার বিরোধীরা তাকে যতই ভয় পাক না কেন, বাংলাদেশের মানুষের কাছে তিনি এক অদম্য সাহসের প্রতীক। ইতিহাস তাকে মনে লাগবে এমন এক নেতা হিসেবে যিনি মৃত্যুকে হারিয়ে বিজয়ের পতাকা উড়িয়েছেন। বাবর যখন মাঠে আছেন, তখন খেলা তো হবেই, আর সেই খেলা হবে জমজমাট।